আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল ইনফো ইউএসবিডিতে। আজকে যে খবরটি আমি যে দুটা চারটা খবর বলবো, তার মধ্যে একটি হচ্ছে যে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক জনাব বেনজির আহমেদ তিনি বলেছেন যে তিনি আনুশকা দিহানের যে ব্যাপারটা ঘটলো, তিনি সেটাকে কেন্দ্র করে উনি বলছেন যে বাংলাদেশের মানবাধিকার কর্মী যারা রয়েছেন তাদের পিড়িতেই 18 বছর বয়স পর্যন্ত প্রত্যেককে শিশু হিসাবে গণ্য করা হয়। এখন আপনারা জানেন যে 18 বছরের নিচে হলে এক ধরনের বিচারিক ব্যবস্থা, 18 বছরের উপরে হলে যদি কেউ অন্যায় করে তাদের বিচারিক ব্যবস্থা আরেক রকম। সেই জায়গাটি থেকে বেনজির আহমেদ এই কথাটি বলছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। যে ঘটনাটি ঘটছে আনুশকা এবং দিহানের, সেটা কিন্তু পূর্ণাঙ্গ একটি ক্রাইম, মানে পুরো দমের একটি ক্রাইম, উনি সেটা আখ্যা দিয়েছেন। কিন্তু যে পরিমাণ অন্যায়টা তারা করছে, যে পরিমাণ একটা ক্ষতি হইল, একটা মেয়ে মানে দুনিয়া থেকে চলে গেছে, তার যে পরিমাণ শাস্তি হওয়ার কথা সে পরিমাণ শাস্তি কিন্তু দেওয়া যাবে না হয়তোবা, কারণ তারা 18 বছর নিচে। তো আমি মনে করি যে ওনার এই উক্তিটি সম্পূর্ণ, ওনার সাথে আমি একমত, আপনারাও নিশ্চয়ই একমত হবেন। কারণ বাংলাদেশের কিশোররা এখন আর কিশোর নেই, তারা যে উল্টাপাল্টা কাজকাম করে বেড়ায়। আপনারা জানেন যে কয়েক বছর আগে ঢাকাতেই শত শত মানুষের সামনে একজন মাকে ছেলে ধরা ভেবে একজন কিশোর সবার সামনে তাকে হত্যা করে, মেরে মেরে হত্যা করে। আমার ছুরি দিয়ে আঘাত করে, তারপরে মাথায় আঘাত করে, তারপরে ওই ভদ্রমহিলা ওই জায়গাতেই মারা যায়। অথচ ওই মা তার শিশুকে স্কুল থেকে বাসায় নিয়ে যাচ্ছিলেন। যে ছেলেটি এই ঘটনাটি ঘটালো সে কিন্তু একজন কিশোর ছিল। দেখেন, 16-17 বছরের একটা কিশোরের কি বাহাদুরি যে সে একটা মাকে তার মেয়ের সামনে ছেলে ধরা ভেবে তাকে জায়গাতেই মেরে ফেললো। তো এই ধরনের ঘটনা কিশোরদের দ্বারা কিন্তু হচ্ছে, অনেক হচ্ছে। টেলিভিশন খুললেই আপনারা সবাই শুনতে পান কিশোর গ্যাং, কিশোর গ্যাং। মহল্লায় মহল্লায় এখন কিশোর গ্যাং তৈরি হচ্ছে। তো তারা এখন কিশোর, ঠিক আছে, তাদের এখন রক্ত গরম, তারা অনেক কিছু করতে চায়, সেটা ঠিক আছে, কিন্তু তাদের যে অপরাধের যে নমুনাগুলো সেটা কিন্তু অতীব ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর, যেটা আমাদের প্রত্যেককে আসলে ভাবিয়ে তুলতেছে। প্রথম কথা হলো গিয়ে আমরা তো তাদেরকে আসলে এইভাবে এককভাবে দোষারোপ করতে পারি না, কারণ আমাদের সেই পরিবেশ নাই বাংলাদেশে। ঢাকা শহরে এত ঘন বসতি, এত বাসা বাড়ি, এত স্কুল কলেজ, এত কিছু, কয়টা খেলার মাঠ আছে ঢাকা সিটির ভিতরে? কয়টা খেলার মাঠ আছে? আছে বাচ্চারা গিয়ে খেলবে, একটু সময় কাটাবে? নাই তো। খুব ভয়ঙ্কর একটা দিন আসতেছে আগামীতে, যে অন্তত আমি ঢাকা সিটির ভিতরে আমি বলবো, যারা যে বাচ্চারা এখন বড় হইতেছে এই যান্ত্রিক পরিবেশে, আবহাওয়া তাদের গায়ে স্পর্শ করে না, কোনো গাছগাছালির স্পর্শ করে না, কোনো পশু পাখির ডাক তারা শুনতে পায় না। এই যে যান্ত্রিক জীবনে তারা ছোট থেকে বড় হইতেছে, তো তারা তো ক্রাইমের দিকে যাবেই। অনেকে ভাববেন যে ভাই কি, কিন্তু এটা বাস্তবতা ভাই। এটা আপনারও ভাই, ছোট ভাই এমন একটা ক্রাইম করে বসবে, আমার ছেলে আছে, মেয়ে আছে, তারা এমন একটা ক্রাইম করে বসবে যে কোনো দিন। কারণ পরিবেশটা আমরা তাদেরকে দিতে পারতেছি না। এটা যদি দায় আমাদের সকলকে নিতে হবে। আজকে আমার কথাগুলো আপনাদের কাছে বাহুল্য মনে হবে, কিন্তু যখন এই ঘটনাটি আপনার কোনো ভাই করবে বা আপনার কোনো ছেলে করবে, তখন কিন্তু আপনার মনে হবে যে হায় হায়, আমি কি করলাম, আমার ছেলে তো শেষ, আমার পরিবার শেষ। তখন কিন্তু এটা মনে করবেন, কিন্তু এখন মনে করছেন না, যতক্ষণ পর্যন্ত না আপনার গায়ে না লাগছে। যতক্ষণ না পর্যন্ত আপনি একটা ছেলে সন্তান হারাবেন বা একটা মেয়ে সন্তান হারাবেন, ততক্ষণ না পর্যন্ত আমরা কেউ এগুলো নিয়ে কথা বলতেও চাই না, আমরা এগুলো বুঝতেও চাই না, এগুলো নিয়ে আমরা আলোচনাও করতে চাই না। কেন, কি কারণে কিশোররা এই ধরনের ভয়ঙ্কর দিকে ধাবিত হচ্ছে? তারপরে আপনার কুড়িগ্রামে আট আট প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় সাধারণ ডায়েরি করার পর তদন্ত শুরু করেছে বাংলাদেশ পুলিশ। দেখেন কুড়িগ্রাম, আমি কদিন একটা ভিডিও বানাইছিলাম যে ভারতে মুসলমানদের উপরে ভারতীয়রা প্রচুর নির্যাতন করতেছে, মানে তাদের একজন মুসলমান কি খাবে কি খাবে না সেটা ভারতের হিন্দুদের দ্বারা, কট্টরপন্থী হিন্দু, সকল হিন্দু না, কট্টরপন্থী কিছু হিন্দু আছে, যেরকম আমাদের সব কিছু কট্টরপন্থী মাওলানারা আছেন। তো ভারতের হিন্দু, কট্টরপন্থী হিন্দু যারা, তারা কিন্তু মুসলমানরা কি খাবে কি খাবে না সেটা কিন্তু নির্ধারণ করে দিচ্ছেন। কত ভয়ঙ্কর একটা দিক ভারতে এগুলো। এবং কি আপনারা দেখবেন ভারতের টেলিভিশন খুললে শুধু হিন্দু মুসলিম এই ডিবেটগুলো চলে সারাক্ষণ, এর বাইরে তাদের কোনো ডিবেট নাই।
যত ডায়লগ, যত টেবিল টক, যত ডিবেট, এভরিথিং অ্যাবাউট ইজ হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। মিথ্যে বলছি না, আপনারা গুগলে, ইউটিউবে আমরা দেখেন। এই হচ্ছে ভারতের অবস্থা। সে ভারতকে কেন্দ্র করে একটা ভিডিও বানাইছিলাম যে আমরা তাদের তুলনায় অনেক গুণ ভালো আছি। তাহলে আমরা এখন কি করলাম, যে হিন্দুদের প্রতিমা বা হিন্দুদের ধর্মালয় আমরা প্রতিমা রাখা হয়, সেগুলোকে আমরা ভেঙে চুরে দিলাম। কি এটা মুসলমান হিসেবে আমরা কি জাহির করলাম? বা যারা করছেন আপনারা কি সওয়াব কামিয়েছেন? আমাকে আপনারা কোনো একটা হাদিস টেনে এনে যদি কেউ বোঝাতে পারেন, আমি ইউটিউবিং করা ছেড়ে দেবো। আপনারা কি সওয়াব কামাইছেন? হিন্দুদের প্রতিমা ভেঙে কি আপনারা কি সওয়াব কামাইছেন? আপনারা কি ভেস্তে যাইতে পারবেন? এই ধরনের কোনো আশা বা এই ধরনের কোনো কিছু আছে? কোনো হাদিসে পাইছেন? আমি তো একজন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কাছে তো এটা ভালো লাগেনি। আমাদের কোনো হাদিসে, কোরআনে কিন্তু এগুলো লেখা নাই আসলে। খুব মুসলমান, খুব ভালো একটা কাজ করছেন, খুব ভালো। আপনার বড়াই করে বলা উচিত, ও আমি আজকে হিন্দুদের উপরে এই করিয়েছি, হিন্দুদের আমরা প্রতিমা ভেঙে ফেলছি। কাজারটা করছি, লজ্জা হওয়া উচিত। তারপরে আমেরিকাতে জো বাইডেনের আর কয়েক ঘন্টা পরে ওনার শপথ নেবে। সেই শপথের আগে ভাগেই ডোনাল্ড ট্রাম্পের কিছু পাগলা, আমি এভাবে বলতেছি না, ডোনাল্ড ট্রাম্পের কিছু কঠোর সমর্থক, আপনারা জানেন, তারা কিছুদিন আগে আমেরিকার সংসদ ভবনে ঢুকে তারা কি তাণ্ডব লীলাগুলো চালিয়েছে টেলিভিশনে আপনারা সবাই দেখছেন নিশ্চয়ই। আমেরিকার মতো একটা দেশ, সেই দেশের সংসদ ভবনের ভিতরে একটা কণ্ঠপন্থীর একটা গ্রুপ সেখানে সংসদ ভবনের ভিতরে ঢুকে গিয়ে তাদের ফাইলপত্র, তাদের বইপত্র, তাদের টেবিল চেয়ার সব ভাঙচুর করছে। আপনার জানালা, উইন্ডো যা যা আছে সবগুলো ভাঙচুর করছে, এগুলো আপনারা দেখছেন। এবং কি সবচেয়ে ভয়ানক এবং আপত্তিকর যে বিষয়টি, যে সংসদ ভবনের যে স্পিকার ন্যান্সি পেলোসির যে চেয়ারে তিনি বসতেন, যে টেবিলে বসতেন, যে কাজ করতেন, ন্যান্সি পেলোসির সেই চেয়ারে একজন কট্টরপন্থী সমর্থক সেই চেয়ারে বসে সেলফি তুলেছেন। এবং ন্যান্সি পেলোসির যে টেবিলটি ছিল কাজ করার, সেই টেবিলে পা তুলে তিনি বসেছিলেন এবং সেটি ছবি তুলেছেন এবং সেটি পেপার পত্রিকা কিন্তু আসছে। তো এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত একই সাথে ভয়ানক যে আমেরিকার মতো একটি দেশে নাগরিক যারা, তারা এগুলো বলতেছে যে আমাদের লাইফে আমরা এগুলো দেখিনি। অন্তত যাদের বয়স 80-90, তারা বলছে যে আমরা অন্তত আমাদের লাইফে এই ধরনের ভয়ানক অবস্থা তারা কখনো দেখে। সেই কট্টরপন্থী গ্রুপ এখন জো বাইডেনের শপথ নেওয়ার সময় মাত্র একদিন বাকি, সেই জায়গাটিতে এসে তারা পুরো ওয়াশিংটন ডিসি এখন ভয়ানক অবস্থাতে আছে। কারণ সেই সমর্থক গোষ্ঠী অস্ত্র নিয়ে তারা সবাই উপস্থিত। একই সাথে আমেরিকান যে ন্যাশনাল গার্ড আছে, আপনার জানেন খুব শক্তিশালী একটা ন্যাশনাল গার্ড আছে, সেই ন্যাশনাল গার্ড কয়েক হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে ওয়াশিংটন ডিসিতে। সবচেয়ে ভয়ানক যে বিষয়টি সেটি হচ্ছে ন্যাশনাল গার্ড এবং ট্রাম্পের যে কট্টরপন্থী উগ্রপন্থী যে সমর্থক গোষ্ঠী, তাদের কাছে অস্ত্র, এবং যথারীতি ন্যাশনাল গার্ড যারা, তাদের কাছে অস্ত্র। এখন দুইটা গ্রুপ কিন্তু এভাবে কি মুখোমুখি, একেবারে মুখোমুখি। যে কোনো মুহূর্তে কি হচ্ছে কি হবে বলা যাচ্ছে না। জো বাইডেনের যে সংবর্ধনা অনুষ্ঠানের যে প্রস্তুতি, সেটা স্থগিত করা হয়েছে, সেটা কিছুটা সীমিত করা হয়েছে। তো কাজে আমেরিকার মতো এই ধরনের ঘটনা, আমেরিকার মতো দেশে এটা অত্যন্ত লজ্জার, একই সাথে খুবই ভয়ানক পরিস্থিতি। ওয়াশিংটন ডিসিতে যারা বসবাস করেন সাধারণ নাগরিক, তারা গত মাসখানেক থেকে তারা সিটি মেয়র এবং গভর্নর যারা আছেন তাদেরকে অনুরোধ করতেছেন এবং বলছেন যে আমরা আসলে নিরাপদ বোধ করছি না এখন এই শহরে থাকতে। এর ভিতরে ঢাকায় আরেকটি খবর হচ্ছে, ঢাকায় আসছে এরদোগান। এটা আমরা অনেকদিন থেকে শুনছি যে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তিনি ঢাকাতে আসতেছেন। এটা অত্যন্ত আমাদের জন্য অনেক সুখবরের একটা বিষয়। কারণ আমি যতটুকু জানি যে তুর্কির সাথে আমাদের সাথে ব্যবসায়িক লেনদেন অতটা বেশি হচ্ছে না বা হয় না আগে, অতীতে আর কি। তো এখন তার আসার মধ্য দিয়ে এটা আমি মনে করি যে বাংলাদেশের কূটনৈতিক যে চর্চা বা যে কর্মকাণ্ড, সেটা
সেটার একটি ফল আমি মনে করি। কারণ যেই দেশের সাথে বাংলাদেশের কোনো ব্যবসা বাণিজ্য অতটা ছিল না বা যোগাযোগ ছিল না, সেই দেশের সাথে এই ধরনের একটা বন্ধুত্বমূলক সম্পর্ক, এবং এরদোগান বাংলাদেশে আসতেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী অপেক্ষা আছেন যে তিনি আসলে অনেকগুলো চুক্তি, ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করা হবে, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি নতুন এক দিগন্ত উন্মোচন হবে, এটাতে কোনো সন্দেহ নাই। তো সেই দিক থেকে আমি মনে করব যে এটা খুব আশার দিক যে তুর্কির সাথে আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হতে যাচ্ছে, এবং এরদোগান ঢাকাতে আসছে, এটা মোটামুটিভাবে ফাইনাল, এবং এটা নিশ্চিন্ত যে তিনি ঢাকাতে আসছেন। তো আজকে এই পর্যন্ত। অবশ্যই ইনফো ইউএসবিডিতে থাকবেন, আমার সাথে থাকবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সাথে রাখবেন, এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।